কেমিস্ট্রি একেবারে নির্ভয় তোমরা পরীক্ষা দেবে। স্যার যে প্রশ্নগুলো বলছে ভীষণ মনোযোগ সহকারে তোমরা শোনো। ক্লাস 11-এ কেমিস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যার একটু আগে ক্লাস 12-দের প্রশ্ন এবং কনসেপ্ট বোঝাচ্ছিলেন, আমি নিজেই সত্যি ভীষণভাবে অবাক হয়েছি এবং স্যারকে আমি অফ ক্যামেরাও বললাম, তোমরা যারা গাইঘাটা, চাঁদপাড়া, হাবড়া এবং আমাদের এলাকার আশেপাশে থাকো, স্যার কিন্তু ক্লাস 12-এ ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যারের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ ডিটেলটা আমি আমার ডেসক্রিপশনে পিন করে দেব, তোমরা অবশ্যই কিন্তু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছে। স্যার ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি একটু বলে দেন, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে প্রশ্নটা কিন্তু এবার হবে, কারণ বোর্ড বানাচ্ছে না প্রশ্ন বানাচ্ছে স্কুল। তো সবার আগে তোমাদের সবার প্রিয় মিঠুন স্যারকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আমাকে তার চ্যানেলে আনার জন্য। তো তোমাদের সবারই প্রিয় মিঠুন স্যার, তো তোমাদের সেই রকম ভাবেই গাইড করে। তো আজকে আমাকে এখানে ডেকেছে তো কেমিস্ট্রি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং কোশ্চেন দেওয়ার জন্য। তো দেখো, এটা তো বোর্ডের এক্সাম হচ্ছে না, বিভিন্ন স্কুলের স্যার নিজের মতো করে প্রশ্ন করবে, তাও কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে যেখান থেকে ওই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কিন্তু আসে। তো আমি সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন বা টপিকগুলো তোমাদের সামনে বলছি, তোমরা যদি পারো তো ভিডিওটি পজ করে করে ওটা লিখে নিতে পারো। দেখো, এটা অ্যাকচুয়ালি সাজেশন বললেও ভুল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই সেরকম ভাবে কিছু বলা যাবে না, টপিকগুলো থেকে আসতে পারে, কারণ যেহেতু এটা বোর্ডের প্রশ্ন হচ্ছে না, এটা স্কুল থেকেই হচ্ছে। তাও আমি বলবো যে টপিকগুলো বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং যদি পারো খাতায় একটু নোট ডাউন করে রাখো, আশা করছি তোমাদের সফলতা আসবে। তো যেমন প্রথমে আমাদের তাপগতিবিদ্যা থেকে হেসের তাপ সমষ্টির যে নিত্যতা সূত্র, সেটা কিন্তু 1 নম্বরে আসতে পারে। এবং 2 নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা সেটা হচ্ছে যে গঠন তাপ এবং দহন তাপ সম্পর্কিত যে নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যাল গুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। এই গঠন তাপ নির্ণয় এবং দহন তাপের এই নিউমেরিক্যাল খুব আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র, খুব খুব ইম্পর্টেন্ট এই সূত্রগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের সাম্যাবস্থা, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থা থেকে এটাও অনেকটা নিউমেরিক্যাল বেস একটা চ্যাপ্টার। তো এখান থেকে যেমন তোমার পিএইচ সংক্রান্ত যে নিউমেরিক্যাল গুলো রয়েছে, পিএইচ নির্ণয় করো, সেটা লঘু দ্রবণের ক্ষেত্রে, গাঢ় দ্রবণের ক্ষেত্রে, অ্যাসিড দ্রবণের পিএইচ, ক্ষারীয় দ্রবণের পিএইচ। এবার এই পিএইচ সংক্রান্ত একটা নিউমেরিক্যাল তোমরা দেখে যাবে। তারপরেও বাফার সলিউশন রয়েছে, তো এই বাফার সলিউশনের হেন্ডারসন সংক্রান্ত যে সমীকরণটা রয়েছে, ওই সংক্রান্ত যে নিউমেরিক্যাল, অর্থাৎ বাফার সলিউশন কাকে বলে এবং অ্যাসিড বাফার, ক্ষারীয় বাফার এর কার্যপ্রণালী, এটাও ভালো করে দেখবে। আর তারপরে এই বিষয়ের যে নিউমেরিক্যালটা ততটা ইম্পর্টেন্ট না, তবে বাফার সলিউশন এবং তোমার বাফার সলিউশনের যে অ্যাসিড এবং ক্ষারের যে কার্যপ্রণালী, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপরে আমাদের রয়েছে হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট, খুব মানে দ্রাব্যতা গুণফল, স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফল, এই টপিকটা থেকে কাকে বলেও আসতে পারে। এখান থেকে একটা নিউমেরিক্যাল তো আসবেই, কারণ প্রত্যেকটা স্কুলের মাস্টারের একটাই টার্গেট থাকে যে দ্রাব্যতা গুণফল থেকে একটা নিউমেরিক্যাল তুলবো। আর ওই নিউমেরিক্যাল গুলো তোমাকে জানতে গেলে স্বল্প দ্রাব্য লবণ সম্পর্কে জানতে হবে, আর লবণগুলো সেটা জলে স্বল্প পরিমাণ দ্রাব্য, ঠিক আছে। তো স্বল্প পরিমাণ দ্রাব্য হলে ওই লবণগুলোকে প্রথমে জলের মধ্যে দিয়ে মানে আয়নে ভেঙে নেবে, আয়নে ভেঙে নেওয়ার পরে সূত্র অ্যাপ্লাই করবে, দেখবো অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা যেখানে পড়েছো সেখানে যে সূত্র যেভাবে করেছে সেইভাবে ফর্মুলা ইউজ করে করো, দেখবো আশা করি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ওজোনোলিসিস, আমি অর্গানিক কেমিস্ট্রিতে চলে যাচ্ছি এবার একটু। দেখো, অর্গানিক কেমিস্ট্রিতে ওজোনোলিসিস এই রিঅ্যাকশনটা খুব খুব ইম্পর্টেন্ট। ওখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে একটা ডবল বন্ডেড যৌগ দিয়ে দিল, অর্থাৎ একটা অ্যালকিন দিয়ে দিল, অ্যালকিন দিয়ে বললো এইটার ওজোনোলিসিস করলে কি কি অ্যালডিহাইড বা কি কি কিটোন, অর্থাৎ কি কি প্রোডাক্ট তৈরি হবে, এই একটা প্রশ্ন। তো সেটাকে আমরা শর্টকাট লজিক, হয়তো তোমরা শিখেছো বা বইতেও দেখবা শর্টকাট লজিকটা দেওয়া আছে।
অত কিছু, ওই যে ওজনের সঙ্গে বিক্রিয়া করে একটা ওজোনাইট তৈরি হবে, তারপরে জিঙ্ক জল দিয়ে সেটাকে ভেঙে জামা তৈরি করে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, অত কিছু দরকার নেই। যৌগটা লিখবে, যৌগটা লিখে অক্সিজেন অর্থাৎ ডবল বন্ডের দুই দিক থেকে ভাঙবে। যৌগটা মনে করো প্রোপিন CH3 CH2 ডবল বন্ড CH, ওই CH এর ডবল বন্ডের ওখান থেকে ভাঙবে, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, ওই ডবল বন্ডের ওখান থেকে ভাঙবে। ভাঙার পরে দুটো পার্ট করবে, দুটো পার্টের সঙ্গে দুই দিকে দুটো অক্সিজেন যুক্ত করে দাও, একবার প্রোডাক্ট বেরিয়ে যাবে। বইতে তোমাদের ভেঙে দেওয়া আছে অলরেডি, কিন্তু করতে পারবে। আবার ঠিক তেমনি উল্টো ভাবে যদি প্রশ্নটা দেয় যে দুটো প্রোডাক্ট দেওয়া আছে, দুটো প্রোডাক্ট দিয়ে দিলে বলবো এর অ্যালকিনটা নির্ণয় করো। মানে ব্যাপারটা এরকম, মা বলে দিলে আমরা তার সন্তান দুটোকে আমরা বের করতে পারছি, তাহলে মা বলে দিলে সন্তানটা বের করতে পারছি। আবার তাহলে উল্টো ভাবে যদি আমাকে সন্তান দুটো বলে দিয়ে যদি বলে মা বের করো, পারবো না আমরা? অবশ্যই পারবো, কারণ সন্তান, ভালো করে জিনিসটা, সন্তান দুটো বলে দিচ্ছিল, সন্তান দুটো বলে দিলে যদি মা বের করতে বলে, তাহলে দুটো সন্তান থেকে দুটো অক্সিজেনকে আউট করে দাও। কারণ আমাকে মাটা বলে দিলে যখন আমাদের সন্তান বের করতে হচ্ছিল, তখন ওই ডবল বন্ডের মিডিল থেকে ভেঙে দুই পাশে দুটো অক্সিজেন যোগ করে দিয়ে আমরা প্রোডাক্ট বের করেছি। তাহলে যখন আমাদের প্রোডাক্ট বলে দিয়ে যদি অ্যালকেনটা নির্ণয় করতে বলে, তাহলে ওই দুটো জায়গা থেকে দুটো অক্সিজেন বের করে দাও, আমাদের দেখবে অ্যালকেনটা চলে আসবে। একদম পাতি কনসেপ্ট, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যালকাইন। দেখো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো তো ইম্পর্টেন্ট, অ্যালকিনের গুলো যেমন মার্কনিক অফ এডিশন, তুমি এই মার্কনিক অফ এডিশনটা আগে ভালো করে শেখো। মার্কনিক অফ এডিশন ইউজ করে জলকে যুক্ত করা যাবে, সালফিউরিক অ্যাসিডকে যুক্ত করা যাবে, হাইড্রোবোরেশন রিঅ্যাকশন আছে, তারপরে ঠিক আছে, মানে এই যে জল যোজন বিক্রিয়া, এক জল যোজন বিক্রিয়া শিখলে ওখানে 10-12টা রিঅ্যাকশন এমনি হয়ে যাবে। তাহলে এই যে জলের এই যে বিক্রিয়াগুলো, মানে জল যোজন বা জল অ্যাডিশন, এই রিঅ্যাকশন গুলো কিন্তু মার্কনিক অফ এই নিয়মটা ফলো করেই কিন্তু অ্যাডিশনটা হয়। তো এবার তুমি যদি মার্কনিক অফ এর অ্যাডিশনটাই না জানো, তাহলে তো অর্গানিক মানে অর্গানিক কেমিস্ট্রি হরে কৃষ্ণ হয়ে যাবে, কিছুই বুঝবে না, কিছুই পারবে না। তাহলে আগে তোমার যেটা দরকার, মার্কনিক অফ অ্যাডিশনটা ভালো করে মন দিয়ে শেখো, তারপরে তুমি অ্যাডিশনটা করো। তারপরে যেমন অনেকেই বোঝে না অ্যাডিশনটা করবোটা কোথায়, অ্যালকেনে করবো, অ্যালকেনে করবো না অ্যালকাইনে করবো। আরে বাবা, অ্যালকেনে কোনোদিন অ্যাডিশন হবে না ওইভাবে। মার্কনিক অফ অ্যাডিশন কখন হবে? ডবল বন্ড এবং ট্রিপল বন্ড সিস্টেম থাকলে তবেই হচ্ছে আমাদের মার্কনিক অফ অ্যাডিশনটা হবে, আদারওয়াইজ কিন্তু মার্কনিক অফ অ্যাডিশন করা যাবে না। তাহলে আগে মার্কনিক অফ অ্যাডিশনটা শেখো, ওখান থেকে কিন্তু অনেকগুলো বিক্রিয়া কিন্তু অলরেডি হয়ে যাবে। তারপরে যেমন অ্যালকাইনের মধ্যে 20% H2SO4, 1% HgSO4, এই যে বিক্রিয়াটা, আচ্ছা 20% H2SO4 মানে কি? যদি অ্যাসিড যদি 20% হয়, তার মানে জল আছে 80%, তার মানে ওখানে জলের পার্সেন্টেজটা বেশি, তার মানে অ্যাকচুয়ালি জলই যুক্ত হবে। তাহলে তুমি ওই ট্রিপল বন্ডে একদিকে দুটো হাইড্রোজেন, একদিকে একটা অক্সিজেন যুক্ত করে দাও, দেখবা প্রোডাক্ট বেরিয়ে যাবে। ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দিয়ে বেরিয়ে চলে আসবে, একদিকের কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত করবে, একদিকের কার্বনে একটা অক্সিজেন যুক্ত করবে, ট্রিপল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড দিয়ে চলে আসবে, প্রোডাক্ট লিখে দিয়ে চলে আসবে, ব্যাস আনসার কমপ্লিট। ট্রিক্স গুলো শিখতে হবে, ঠিক আছে। তারপরে যেমন আছে, ঠিক আছে, কনভার্সন। আরে বাবা, ট্রান্সফরমেশন, এই কনভার্সনের তো একটা নিয়ম আছে, ঠিক আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমাকে কোনটা থেকে কোনটা তোমাকে রূপান্তর করতে দিচ্ছে, তোমাকে সেটা জানতে হবে। এবার যখন রূপান্তর করতে দেবে, তখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা থেকে যেটা, মনে করো ইথিলিন থেকে আমাকে ইথানল তৈরি করতে বললো, ইথিলিন থেকে ইথানল, তার মানে ইথিলিনের মধ্যে দুটো কার্বন আছে, আবার ইথানলের মধ্যে দুটো কার্বন, তাহলে এখানে কার্বনের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এমনও জায়গা আছে, যেমন তোমাকে বলে দিল মিথেন থেকে ইথেন তৈরি করো, একটা কার্বন আছে মিথেনের মধ্যে, ইথেনের মধ্যে দুটো কার্বন, তাহলে একটা কার্বন থেকে দুটো কার্বন তৈরি করতে গেলে এখানে স্টেপ আপ রিঅ্যাকশন করতে হবে। এবার স্টেপ আপ রিঅ্যাকশন যদি না করো, তাহলে তুমি কনভার্সন করতেই পারবে না। তাহলে তোমার আগে যেটা দরকার, স্টেপ আপ রিঅ্যাকশনটা কি, সেই স্টেপ আপ রিঅ্যাকশন, যেমন স্টেপ আপ রিঅ্যাকশনটা একটা উদাহরণ হচ্ছে, স্টেপ আপ রিঅ্যাকশনের একটা উদাহরণ হচ্ছে ভার্জদা ঊর্জের বিক্রিয়া। কারণ ঊর্জের বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বন সংখ্যা ইনক্রিজ করতে পারি। এবার ঊর্জের বিক্রিয়াটা তুমি জানো, দেন স্টেপ আপ রিঅ্যাকশনটা হয়ে যাবে, আর ওই স্টেপ আপ রিঅ্যাকশনটাকে ইউজ করে তুমি কার্বন সংখ্যা বাড়িয়ে দেবে। তারপরে তোমাকে তাহলে উল্টো দিল, ইথেন থেকে মিথেন, অর্থাৎ এবার কার্বন সংখ্যা কমে গেল। তাহলে কার্বন সংখ্যা কম মানে কি বিক্রিয়া? এটা কার্বন সংখ্যা কম মানে এটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। এবার তুমি যদি বলো স্টেপ ডাউন রিঅ্যাকশন স্যার কোথায় পাবো, হ্যাঁ আছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড রিমুভ করি আমরা,
সেখানে আমরা কি কি ইউজ করি, সেখানে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে সোডা লাইম বলা হয়। এই সোডা লাইম দিয়ে যদি হিট করা হয় সেখান থেকে Na2CO3 বেরিয়ে যাবে, সেখানে কার্বন সংখ্যা কমে যাবে, অর্থাৎ দুটো কার্বন নিয়ে শুরু করলে একটা কার্বন। এবার তুমি যদি বলো যে কাকে হিট করতে বলছেন আপনি, একটা লবণকে হিট করতে বলছি, লবণ সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। এবার যদি বলো স্যার লবণ কি করে তৈরি হয়, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। এবার সেই লবণটা থেকে, লবণটার মধ্যে যদি তুমি ওই সোডা লাইম দিয়ে হিট করো তাহলে দেখবা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, মানে কার্বন একটা কমে যাচ্ছে। দেখো দুটো কার্বন নিয়ে শুরু করেছিলে, একটা কার্বন তৈরি হয়ে যাচ্ছে, মিথেন তৈরি হয়ে যাবে। তাহলে কার্বন সংখ্যা কমানোর জন্য তোমাকে স্টেপ ডাউন রিঅ্যাকশন ব্যবহার করতে হবে, লজিক গুলো জানতে হবে তোমার। ওই আহামরি সব রিভিশন দিয়ে গেলাম, কিছুই বুঝলাম না, ওইভাবে কোনোদিন ভালো রেজাল্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিলিন থেকে প্রোপেন, অ্যাসিটিলিন থেকে বিউট টু ওয়াইন, ঠিক আছে, অ্যাসিটিলিন থেকে ইথানল, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন, ইথিলিন থেকে ইথিলিন গ্লাইকল, তারপর ইথিলিন থেকে মিথেন, মিথেন থেকে অ্যাসিটিলিন। এই যে কনভার্সন গুলো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কার্বোকাটানের স্থায়িত্ব একটা, মানে কি বলবো, এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা মাস্টারের মাথায় এই প্রশ্নটাই আগেই আসে যে কতগুলো কার্বোক্যাটায়ন দিয়ে বলবে কি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করো। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, 2 ডিগ্রি একটু কম, 1 ডিগ্রির আরো কম। তাহলে তুমি যদি কার্বোক্যাটায়নই না জানো কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি, তাহলে তুমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন কি করে হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি, যে কার্বনটার উপর পজিটিভ চার্জ থাকবে সেটা সরাসরি 3টে কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, তাহলেই সেটাকে আমরা 3 ডিগ্রি বলবো। যদি কার্বন মানে যে কার্বনটার উপর প্লাস রয়েছে সেটা যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি, একটা কার্বনের সাথে যুক্ত থাকলে 1 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি একটা প্রশ্ন আসতে পারে, কার্বো অ্যানায়নের স্টেবিলিটি একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তারপরে আমাদের এই যে কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার, আচ্ছা কাইরাল সেন্টার বা কাইরালিটি, এখান থেকে এই যে টপিকটা থেকে আছে আমাদের, মানে আইসোমারের যে টপিকটা, ত্রিমাত্রিক আইসোমার, তো এখান থেকে তোমার রেসিমিক মিক্সার বা এনানসিওমার বা ডায়াস্টিরিওমার, এই টপিকগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে এই টপিকগুলো। আর লাস্টের চ্যাপ্টার রয়েছে আমাদের পরিবেশ রসায়ন, তো পরিবেশ রসায়ন থেকে ওখান থেকে একদম পাতি প্রশ্ন দেবে, ওগুলো সব তুড়ি মেরে উড়াই দিতে পারবে। আর তার আগে একটা রয়েছে রেডক্স, এই যে রেডক্স রিঅ্যাকশন, এই রেডক্স রিঅ্যাকশন থেকে দু ধরনের, একটা অ্যাসিড মাধ্যমে মানে সমতা বিধান, একটা ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান। তো অ্যাসিড মাধ্যমে সমতা বিধানের মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো আয়ন ইলেকট্রন যে পদ্ধতি রয়েছে, আয়ন ইলেকট্রন পদ্ধতি খুব খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, এটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবে কিন্তু। আয়ন ইলেকট্রন পদ্ধতি, আর এটা অ্যাসিড মাধ্যমে, এর আবার একটা ক্ষারীয় মাধ্যমটাও আছে। ক্ষারীয় মাধ্যমটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিছু কিছু স্কুল আবার ক্ষারীয় মাধ্যমটাও দেবে। এবার কোনটা দেবে তুমিও জানো না, আমিও জানি না, সুতরাং দুটোই দেখে যাবে ওখান থেকে, এই দুটো রিঅ্যাকশন। তাহলে আর একটা দিতে পারে কি, একটা তোমার যৌগ বলে দিল, সেই যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি নির্ণয় করতে, ওটা তো একটা বাচ্চা ছেলেও করে দিতে পারবে। একটা যৌগের ভ্যালেন্সি বা যোজ্যতা নির্ণয়, ওটা তো তোমরা পারবে, ওখান থেকে একটা 1 মার্কস আসবে, আর একটা তোমার সমতা বিধানে একটা 2 মার্কস, ঠিক আছে? এইগুলো একটু দেখবে। তারপরে ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে পার্থক্য, বা ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কে বেশি আম্লিক তীব্র অ্যাসিড। আচ্ছা, এবার গল্প হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, এই যে পার্টটা, ইন্ডাকটিভ এফেক্টটা যদি ঠিকঠাক করে কারোর না জানা থাকে তাহলে কিন্তু এটা কিন্তু করতে পারবে না। ইন্ডাকটিভ এফেক্টটা, ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে কার প্লাসা এফেক্ট বেশি, কার প্লাসা এফেক্ট কম, তার ফলে কিন্তু অ্যাসিডের তীব্রতা নির্ভর করে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ও একটা পার্ট গেল। নেক্সট হচ্ছে তোমার যে বিউট টু ইন আর বিউট ওয়ান ইন, এই যে বিউট টু ইন এবং বিউট ওয়ান ইন, এই দুটোর মধ্যে পার্থক্য। আর আইইউপিএসি নাম, জৈব যৌগের আইইউপিএসি নাম, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে অলরেডি কিন্তু তোমরা দেখে যাবে। এখানে প্রশ্ন আছে কিন্তু সবগুলো তো এত শর্ট টাইমে বলা সম্ভব না, ঠিক আছে? তাও যতদূর সম্ভব মোটামুটি আমি বলে দিলাম, আশা করি তোমাদের এতে উপকার হবে। তো
যেমন এখানে দেখো আরেকটা কোশ্চেন, এই কোশ্চেন গুলো কিন্তু আসতে দেখা যায়। যেমন CH2 ডবল বন্ড CH2 এর মধ্যে রোজেনমান্ড বিজারণ, PdCl2 H2O CuCl2 তীর চিহ্ন দিয়ে A, এরপরে আবার জিঙ্ক অ্যামালগাম দিয়ে আমরা কি করি, কোন বিক্রিয়াটা করি, ক্লিমেনসন বিজারণ। ঠিক আছে, তাহলে ক্লিমেনসন বিজারণটাও আমাদের জানতে হবে, রোজেনমান্ড বিজারণটাও আমাদের জানতে হবে, অ্যালডল যে বিক্রিয়াটা রয়েছে অ্যালডল বিক্রিয়াটাও আমাদের জানতে হবে। তারপরে অ্যালকোহলের নিরুদন বিক্রিয়া মাস্ট ইম্পর্টেন্ট, মানে কি বলবো, এই অ্যালকোহলের নিরুদন, অ্যালকোহলের মধ্যে গাঢ় H2SO4 165 থেকে 170 ডিগ্রি মারলে শ্যাট করে জল বেরিয়ে দিয়ে অ্যালকিন তৈরি হবে। এই ট্রিক্স গুলো তো তোমাকে জানতে হবে। আবার অ্যালকিন তৈরি হলো, অ্যালকিনের জল যোজন করলে আবার অ্যালকোহল তৈরি হবে, তোমাকে এই ট্রিক্স গুলো তোমাকে জানতে হবে। আর একটা সব থেকে ট্রিক্স যেটা জানতে হবে, আমার কাছে আছে ভাই অ্যালকোহল, বানাবো অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবো, জারণ করে দাও, মৃদু জারণ করো, মৃদু জারণ করার জন্য মৃদু জারক দিতে হবে। এবার তুমি যদি বলো আমি মৃদু জারকই জানি না, তো এখন জানতে হবে, আমি দুটো রিয়েজেন্ট বলে দিচ্ছি। মৃদু জারণ করার জন্য PDC দাও, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, আর PCC দাও, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দাও, মৃদু জারণ হয়ে যাবে, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে, CH2OH থেকে CHO তৈরি হবে। আবার অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানাবো, কার্বক্সিলিক অ্যাসিড বানাবো। আবার তুমি কি করো, এবার তুমি মৃদু জারণ করো, তীব্র জারণ করো, যাই করো না করো, অ্যালডিহাইডকে জারণ করলেই অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ CHO ইজ কনভার্টেড ইনটু COOH। আমার কাছে অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানানোর একটাই রাস্তা, জারণ করে দাও, অর্থাৎ মানে অক্সিজেন দিয়ে জারণ করে দাও, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়ে যাবে। আবার উল্টো রিভার্সে আসো, আমার অ্যাসিড আছে, অ্যাসিড থেকে আমি অ্যালডিহাইডে আসবো, আগেরবার অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেলাম, এবার অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসবো। তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসতে গেলে কি করতে হবে, বিজারণ করো। আগেরবার ফরওয়ার্ডের দিকে যখন তুমি জারণ করেছো, এবার ব্যাকওয়ার্ডে বিজারণ করে দাও, জায়মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করো, বিজারণ করলেই তো একটা অ্যাসিড অ্যালডিহাইডে কনভার্ট হবে। আবার অ্যালডিহাইড থেকে আমি আবার অ্যালকোহলে আসবো, আবার এখানে কি করো, বিজারণ করো। এক্ষেত্রে তুমি মৃদু বিজারণ করো, তীব্র বিজারণ করো, যাই করো না কেন তৈরি হবে কি, অ্যালকোহল। এইগুলো তো জানতে হবে, তাহলেই তো অর্গানিক কেমিস্ট্রি মজাটা আসবে। শুধু 500 বিক্রিয়া মুখস্থ করে চলে গেলাম, যদি একটু প্রশ্নটা ঘুরিয়ে দিই তাও হরে কৃষ্ণ হয়ে যাবে, ওইসব করতে যাবে না। লজিকটা শেখো ভাই, লজিকটা শেখো। অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে কি বলবো, মাখনের মতো জিনিস, যে ওই স্বাদটা পাবে সে কিন্তু অন্যদিকে আর দৌড়াতে চাইবে না। প্রথমে পরীক্ষার হলে ঢুকবে, অর্গানিক কেমিস্ট্রি করবে, তারপরে অন্য কেমিস্ট্রির চিন্তা ভাবনা নেবে। এটা তো ইতিহাস ভূগোল না, পেজের পর পেজ লিখে যাবো, ওখানে লজিক অ্যাপ্লাই করতে হবে। এটা দিয়েছে, এটা কেন হচ্ছে, আরে ভাই কেন হচ্ছে, তার জন্য তো লজিক শিখতে হবে। আমি দুটো প্রশ্ন বলে দিলাম, সেই দুটো প্রশ্ন মুখস্থ করে পরীক্ষার হলে দৌড় দিলে, সেই দুটো যদি না দেয়, তাহলে আমি তোমাকে কি বললাম, লজিকটা। এবার যদিও এখন আর সেই লজিকটা শেখার মতো পরিস্থিতি নেই, এখন আমি যে টপিকগুলো বা কোশ্চেনগুলো বললাম এইগুলোই এখন পড়ো, আর যা হবে দেখা যাবে ক্লাস 12-এ আবার দেখা হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য বেস্ট অফ লাক।